চলো শুরু করি। আচ্ছা, আগে ডাউটগুলো ক্লিয়ার করি। 1-3 ডাউট, তাই তো? 1-3 ডাউট। 1-3 কি বলেছে যে x² + px + 8 = 0। বীজদ্বয়ের অন্তর বলেছে 2, তাহলে p এর মান কত হবে? 1-3 দ্বিঘাত সমীকরণের অঙ্ক। 1-3 x² + px + 8 = 0। এই সমীকরণের বীজদ্বয়ের অন্তর বলেছে 2। ফার্স্ট অফ অল এই সমীকরণের বীজদ্বয় ধরি। সমীকরণটির বীজগুলি হলো আলফা ও বিটা। সমীকরণটির বীজগুলি আলফা ও বিটা। অতএব এখন সর্বপ্রথমত আমরা প্রশ্নে যেটা আছে ওটা অ্যাপ্লাই আমরা পরে করব, কিন্তু প্রথমে আমরা কি করব, যেটা আমরা জানি, যে সূত্রগুলো আমাদের জানা আছে সেগুলো। মানে আমরা যদি বীজগুলোকে আলফা আর বিটা বলে থাকি, তাহলে এই বীজ এবং সমীকরণের যে সহগগুলো তাদের মধ্যে সম্পর্ক জানি আমরা। কি কি হয়? আলফা প্লাস বিটা এবং আলফা বিটা। আলফা প্লাস বিটা কি হয়? তাহলে আলফা প্লাস বিটা যদি আমরা বের করছি, তাহলে আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু -b/a। তাহলে কত হয়ে যাবে? -p। ঠিক আছে। এবং আলফা বিটা কি হয় না? c/a। তার মানে এটা হয়ে যাবে 8। ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয়ে গেল -p এবং আলফা বিটা ইকুয়াল টু হয়ে গেল 8। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে আমাদের বলেছে যে আলফা মাইনাস বিটা এর মান বলেছে হচ্ছে 2। বীজদ্বয়ের অন্তর বলা আছে 2। আলফা মাইনাস বিটার মান বলা আছে 2। এখন দেখ, আলফা আর বিটা দুটো বীজ, তো দুটো বীজের মধ্যে যেহেতু অন্তর 2 বলা আছে, তার মানে বীজদ্বয় সমান না। যদি সমান হতো তাহলে অন্তর হয়ে যেত 0। দুটো সমান সংখ্যার বিয়োগফল 0 হয়। ঠিক আছে। তো যেহেতু এখানে অন্তরটা বলেছে 2, তার মানে একটা বীজ বড় একটা বীজ ছোট। আমি ধরে নিচ্ছি যে আলফা বড় বিটা ছোট। ঠিক আছে। তো ধরি। আচ্ছা, এখানে না লিখে এখানে লিখে দে, এই যে আলফা ও বিটা লিখেছিলাম, তারপরে কমা দিয়ে লিখে দে, এবং কমা দিস না, এবং আলফা গ্রেটার দেন বিটা, এবং আলফা গ্রেটার দেন বিটা আমি ধরে নিলাম। ঠিক আছে। এখন আমরা লিখবো যে প্রশ্নানুসারে কি হবে? আলফা মাইনাস বিটা, যেহেতু বীজদ্বয়ের অন্তর বলা আছে কত? 2, তাহলে আলফা মাইনাস বিটার মানটা আমরা বের করছি। আমাদের বলেছে তাহলে পরে পি এর মান কত হবে? আলফা মাইনাস বিটার মানটা যদি এরকম হয়, তাহলে পি এর মান কত? তো দেখ, আমরা একটা সমীকরণ তৈরি করব, যে সমীকরণ থেকে আমরা পি এর মান পাবো। সমীকরণ বলতে কিরকম সমীকরণ? আলফা প্লাস বিটা, আলফা বিটা এবং আলফা মাইনাস বিটা, এই তিনজনকে নিয়ে একটা সমীকরণ। এমন একটা সমীকরণ, কারণ এই তিনজনের মান আমাদের জানা আছে, তো এমন একটা সমীকরণ তৈরি করব যে সমীকরণটার মধ্যে আলফা প্লাস বিটাও থাকবে, আলফা মাইনাস বিটাও থাকবে, আবার আলফা বিটাও থাকবে। তো একটা সমীকরণ বানাতে পারবি? দেখ, 4 আলফা বিটা, 4ab একটা সূত্র হয়, জানা আছে? 4ab সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। ঠিক আছে। এটা হচ্ছে 4ab সূত্র, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখ, এখানে আলফা বিটা আছে, আলফা প্লাস বিটা আছে, আলফা মাইনাস বিটা আছে, তিনজনেরই মান আমাদের জানা। তো তিনজনের মানটাকে বসাই দিই, ওখান থেকে পি এর মানটা বেরিয়ে আসবে। ঠিক আছে। তাহলে পরে 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 8, আলফা প্লাস বিটার মান হচ্ছে -p, তার স্কোয়ার হলো, মাইনাস আলফা মাইনাস বিটার মান হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 32। এটা ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 4। অতএব পি স্কোয়ার সমান সমান 36। অতএব পি ইকুয়াল টু প্লাস অর মাইনাস 6 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট যেটাতে ডাউট আছে সেটা হচ্ছে 2 এর কত জানি ছিল? পরের ডাউটটা কত নম্বর কোশ্চেনে? 2 এর 1-এ বার্ষিক সরল সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? তাহলে বছরে সুদের হার কত হলে পরে বাৎসরিক সুদের হারটা কত হতে হবে যাতে
কোনো টাকার 10 বছরের সুদ, একটা অ্যামাউন্ট অফ মানি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, সেটা 10 বছরে সুদাসল যত, ঠিক আছে, ওই সুদ এবং আসলকে, আসল যত টাকা তার সাথে কিছু বছর অন্তর অন্তর কিছুটা সুদ জমতে থাকবে। এই সুদ আর আসলকে যোগ করে কি হবে, আসলের 2/5 অংশ, না আমি ভুল বলছি, আমি কোশ্চেনটা ভুল পড়েছি। 10 বছরে সুদ আসলের 2/5 অংশ হবে, মানে 10 বছরে যতটা সুদ জমবে সেই সুদের পরিমাণটা টোটাল যে সুদাসল হবে, সুদাসল মানে সুদ যোগ আসল, সেই যে টাকাটা, সেই টাকাটা 2/5 অংশ হবে। এটা আমাদের কাছে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা এরকম ক্ষেত্রে আসলের পরিমাণটা কত হতে হবে। ওকে, শুরু করি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে সুদের হারটা আমাদের কাছে চাওয়া হয়েছে, তো সুদের হারটা আমি ধরে নিচ্ছি R%। তাহলে এটা হচ্ছে 2/1 না, ধরি সুদের হার R%, ধরা হলো সুদের হার R%। এবং এখানে আরেকটা জিনিসও বলা নাই, কি বলতো, মূলধন মানে আসল, একদম ঠিক। তাহলে আমি ধরছি এবং আসলের পরিমাণ হচ্ছে P টাকা। প্রথমে আমরা কি করব, 10 বছরের সুদ বের করব, যে 10 বছরের সুদ কতটা আসবে। তো সুদের জন্য সুদের সূত্রটা লাগবে, সরল সুদ কষায় সুদের সূত্র কি হয়, তাহলে 10 বছরে, অতএব লিখবো 10 বছরে সুদ হবে P ইন্টু R ইন্টু সময় হচ্ছে 10/100, এত টাকা। তার মানে PR/10 এত টাকা, ঠিক আছে। অতএব এখন আমরা সুদাসলটা বের করে নি। সুদাসল কত হবে, সুদাসল মানে হচ্ছে সুদ যোগ আসল। তো সুদ বা আসল যোগ সুদ, আসল হচ্ছে P টাকা আর সুদ হচ্ছে PR/100 টাকা, হলো। এই বেরিয়ে গেল সুদাসল, আসলের সাথে সুদকে যোগ করে দেওয়া হলো, হয়ে গেল সুদাসল, ঠিক আছে। তাহলে P প্লাস PR/100, এটুকুন ক্লিয়ার। কোশ্চেনে কি বলেছে, সুদ, এই সুদ আসলের 2/5 অংশ হবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে কোশ্চেনে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে সুদ মানে হচ্ছে PR/100, এটা হচ্ছে সুদ, এটা ইকুয়ালস টু, বা এইভাবে লিখে নিয়ে আগে তারা, সুদ সমান সমান, প্রশ্নে কি বলা আছে, সুদ সমান সমান 2/5 ইন্টু সুদ আসল, তাই না। তাহলে এখন জাস্ট মানগুলো বসাই এবং আর এর মানটা বের করি। সুদের মান হচ্ছে PR/100, না PR/10 ইকুয়াল টু 2/5 ইন্টু সুদ আসলের মান হচ্ছে P প্লাস PR/100। দেখ, ডান পক্ষে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা হয়েছে সেখান থেকে P কমন যায়, আমি আগে Pটাকে কমন নিই। 2/5 ইন্টু P ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস R/100 হয়ে গেল। উভয় পক্ষ থেকে P কেটে গেল, উভয় পক্ষ থেকে P কে কেটে দিলাম। এই 5-এর সাথে 10 কাটাকাটি গেল, হয়ে গেল 2। তার মানে সমীকরণটা হলো R/2, এটা ইকুয়াল টু 2 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস R/100। আমি এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে R/2 এটা ইকুয়াল টু 2 প্লাস 2R/100 মানে R/50। সব আর গুলোকে এক জায়গায় করি, তাহলে R/2 মাইনাস R/50 এটা ইকুয়াল টু 2। তার মানে লসাগু হয়ে যাচ্ছে 50, ওপরে হলো 50R, ভুল লিখলাম, 25R মাইনাস R, এটা ইকুয়াল টু 2। তার মানে হয়ে গেল এখানে 24R ডিভাইডেড বাই 50, এটা ইকুয়াল টু 2। তাহলে R ইকুয়াল টু কত হবে, 50-এর সাথে 2 উপরে গুণ অবস্থায় থাকবে ডান পক্ষে, আর ডান পক্ষে 24 নিচে চলে যাবে এখানে। তাহলে প্রথমে 2 এর সাথে 24 কাটবে, কত হবে 12, 12-এর সাথে 50 কাটবে, তাহলে 6 আর এইদিকে 25। তাহলে অতএব R ইকুয়ালস টু 25/6, তার মানে কত পার্সেন্ট হয়, 4.1/6 এত শতাংশ, 4.1/6 শতাংশ। কি বললি, 6.1/2 অ্যান্সারে লেখা ছিল, ওটা ভুল লেখা ছিল, ঠিক আছে। 6.1/2 তো ভুলই লেখা ছিল, আগের দিনই বলেছিলাম।
4.1/6%। তোর কত এসেছিল আগের দিন? এটা অ্যান্সার 6.2/3। কেন এলো 6.2/3? তাহলে কি আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে গেল নাকি? দেখে নি একবার চেক করে দেখ। 10 বছরে, আচ্ছা মিলিয়ে নে, 10 বছরের সুদ PR/10 আসছে। সুদ আসল P+PR/10, PR/10, PR/10, আমারই বলেছি PR/10 হতো। তার মানে এটা PR/10 মানে এটা R/5 হতো, R/50 হতো না। তাহলে এখানে 5 দুগুণ হতো 10, একটু ক্যালকুলেশন লাস্টের দিকে গিয়ে পাল্টে যাবে একটু। এটা হচ্ছে এখানে হয়তো 5R - 2R, তাহলে পরে এই ক্যালকুলেশনটা হবে না, কেটে দিলাম। এখানে হয়ে গেল 3R/10, এটা ইকুয়াল টু 2, তার মানে R ইকুয়াল টু 20/3। 20, 6 দুগুণ 3 6 18, 2, 6.2/3%। ঠিকই বলছিস তোরা, 6.2/3%। ঠিক আছে, 6.2/3%। আর জানি কোন অঙ্কে ডাউট আছে? 2/5। বিশ্বরম্ভা, আচ্ছা। আচ্ছা, 2/5, 2/5 নম্বর। 2/5 কি বলছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি হবে? একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হচ্ছে, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলও বাড়বে। কোশ্চেন হচ্ছে যে কতটা বাড়বে, কত শতাংশ বাড়বে। ঠিক আছে, তো আমাদের কাছে ওই শতকরা পরিমাণটা বের করতে হবে। তার জন্য সবার প্রথমত ঘনকটার শুরুতে ওর সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, এবং 50% যখন বাহুর দৈর্ঘ্যটা বেড়ে গেল তখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো, এই দুটো জিনিসকে আমাদেরকে আগে অ্যানালাইজ করতে হবে। এবং ঘনকের যখন সমগ্রতলের প্রসঙ্গ আসে, তো আমাদের ঘনকের সমগ্রতলের সূত্রটা লাগবে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। সূত্রটা কি ছিল? ওটা আয়তঘনক। দৈর্ঘ্য প্রস্থ সবকিছু আয়তঘনকের ক্ষেত্রে আসে। ঘনক মানে কি? এখানে কোনো দৈর্ঘ্য প্রস্থ 6a³ কেন? 6a², a³ কিউব ব্যাপারটা তখনই আসে, কিউব মানে তিনটা সংখ্যাকে গুণ করা হচ্ছে, ওটা তখনই আসে যখন আয়তনকে হিসাব করা হয়। এখানে যেহেতু ক্ষেত্রফলকে হিসাব করা হচ্ছে 6a², ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে 6a²। তার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে ধরে নিতে লাগবে। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক, অতএব তার আয়তন, আয়তন তো না সরি, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা বললো নেহা সূত্রটা 6a² এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, এখন আমরা কি করব? ঘনকটার বাহুর দৈর্ঘ্যকে বাড়াবো। কতটা বাড়াবো? 50% বাড়িয়ে দিব। তার মানে আগে বাহু যতটা ছিল, মানে a একক ছিল আগের বাহু, এর 50% বাড়ানো হবে। তাই নতুন বাহুর দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হলে, বাড়ানো হলে নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বা নতুন বাহুর দৈর্ঘ্য না, নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য হবে পুরানো দৈর্ঘ্য কত? a যোগ, কেন যোগ? কারণ বাড়ানো হচ্ছে তাই যোগ। কত? পুরানো দৈর্ঘ্যর 50%।
তাহলে পুরানো দৈর্ঘ্য মানে এর 50%, তাহলে 50 বা এখানে লিখি a ইন্টু 50%, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু এত একক। তাহলে a প্লাস a ইন্টু 50% মানে 50% মানে 50/100, এত একক হয়ে গেল। তাহলে a প্লাস 50/100 মানে a/2 হয়ে গেল, কারণ কাটাকাটি গিয়ে এটা 1/2 হয়, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাচ্ছে 3a/2, লসাগু হচ্ছে 2a আর এদিকে হচ্ছে a, তার মানে 3a/2 এত একক হয়ে গেল। নতুন দৈর্ঘ্য, বাহুগুলোর নতুন দৈর্ঘ্য হচ্ছে 3a/2 একক। তাহলে নতুন সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা তো অপরিবর্তিত থাকবে, কি 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে নতুন সমগ্রতলের ক্ষেত্রফলের মান, সমগ্রতলের ক্ষেত্রফলের মান হবে হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু হচ্ছে এবার 3a/2, এটা হচ্ছে বাহুর মান, বাহুর দৈর্ঘ্য। 6 ইন্টু 3a/2 এত স্কোয়ার, এত বর্গ একক, ঠিক আছে? এত বর্গ একক হলো। তার মানে 6 ইন্টু 9a²/4 এত বর্গ একক। তাহলে এখানে কাটাকাটি গেল, 3 হলো, 2 হলো, 3 নং 27, 27a² ডিভাইডেড বাই 2 এত বর্গ একক। এটা হচ্ছে নতুন সমগ্রতলের ক্ষেত্রফল। আমাদের কাছে এটা চাইনি যে নতুন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, এটা চাইনি। আমাদের কাছে চাওয়া হয়েছে সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধির শতকরা পরিমাণটা কত। তো বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধিটা আগে বের করতে হবে, তারপরে ওটাকে আবার শতকরাতে কনভার্টও করতে হবে, ঠিক আছে? তো আমাদের এতটা কাজ আছে। তাহলে আমরা দেখি সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হচ্ছে। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি, সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি সেটা হচ্ছে পুরানো হচ্ছে 27a² ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা নতুন সমগ্রতলের ক্ষেত্রফল, মাইনাস পুরানো সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a² এত বর্গ একক। এটা ইকুয়াল টু লসাগু 2 হবে, উপরে হবে 27a² মাইনাস 6 দুগুণ 12a² এত বর্গ একক। তার মানে কত হয়ে যাচ্ছে 15a²/2 এত বর্গ একক। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি। আমাদের কাছে শতকরা বৃদ্ধি চাওয়া হয়েছে, মানে এই পুরো ব্যাপারটাকে আমাকে শতকরা পার্সেন্টেজের আকারে নিয়ে আসতে হবে। এখন পার্সেন্টেজের আকারে কি করে নিয়ে যাই অনুষ্কা, কি করে নিই পার্সেন্টেজের আকারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভাইড করে একদম, মানে বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। সূত্রটা হচ্ছে এটা যে যতটা বাড়লো ডিভাইড বাই প্রথমে কতটা ছিল ইন্টু 100। যে কোনো জিনিসের ক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাসের এটাই সূত্র, যে বৃদ্ধির ক্ষেত্রে বাড়লো কতটা ডিভাইডেড বাই আগে কতটা ছিল ইন্টু 100। এটা হচ্ছে বৃদ্ধির শতকরা হিসাব। হ্রাসের ক্ষেত্রে হ্রাস কতটা হলো ডিভাইডেড বাই আগে কতটা ছিল ইন্টু 100, ঠিক আছে? তাহলে শতকরা বৃদ্ধি হিসাব করবো। অতএব শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সেটা হবে হচ্ছে 15a² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আগে ছিল 6a² ইন্টু হয়ে গেল 100। তাহলে এখানে a² কেটে গেল, 15/6 ইন্টু 2 হলো, ইন্টু আরো 100 হলো। 6 এটা কাটবে, 3 দুগুণ 6, 3 5 15, 2 2 আর 100 কাটবে, 25 হবে। 5 25 125, 125%, ঠিক আছে? তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 125%। শতকরা বৃদ্ধি হয়ে গেল 125%, বুঝা গেছে? তাহলে এতটা বৃদ্ধি হবে অঙ্কটা হয়ে গেল। নেক্সট 5 না, প্রথমে একটা স্কুলের নাম দেওয়া আছে, এটা যে কোনো স্কুল হতে পারে, বিশ্বরম্ভা স্কুল। এখানে অ্যানুয়াল স্পোর্টস ডে হবে, ঠিক আছে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। সেখানে শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো, ঠিক আছে? এখানকার মিনিংটা বুঝে ওঠাটাই খুব টাফ হয়ে যাবে। 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো, সম্মুখ সারিতে 24 জন কম শিক্ষার্থী থাকতো। শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তার মানে যে স্টুডেন্টরা আছে তারা একটা আয়তক্ষেত্রের আকারে দাঁড়াচ্ছে,
যা পড়ে না বর্গাকারে দাঁড়াচ্ছে, মানে বর্গক্ষেত্রের আকারে দাঁড়াচ্ছে। বললাম বর্গক্ষেত্রের আকারে নিয়ে কি বলছে, ওই 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো। শূন্য গর্ভ মানে বুঝিস, শূন্য গর্ভ মানে হচ্ছে যখন স্টুডেন্ট গুলোকে দাঁড়া করানো হচ্ছে তারা এভাবে দাঁড়াতে পারে যে এইটা 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, 3 নম্বর স্টুডেন্ট, 4 নম্বর স্টুডেন্ট হলো। তারপরে 1-এর পেছনে এরকম ভাবে আছে কয়েকটা স্টুডেন্ট, 2-এর পেছনে এখানে আছে কয়েকটা স্টুডেন্ট, তারপরে এখানে আরো 2টো স্টুডেন্ট বসে গেল। যারা এনসিসি করে তারা বেটার বুঝবে জিনিসটা, হলো। তো এনসিসি করিস না, তো তোর কাছে এই জিনিসটা বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হবে যে ছেলেগুলোকে এইভাবে দাঁড়ানো হলো, দাঁড়া করানো হলো, ঠিক আছে। ছেলে মেয়েগুলোকে আমি এইভাবে দাঁড়া করালাম। তো কি হলো, মাঝখানে দেখ একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এইখানে কোনো ছেলে বা মেয়ে নেই, ঠিক আছে। স্টুডেন্ট গুলোকে যদি এভাবে দাঁড়া করাই তাহলে মাঝখানে কোনো এরকম ভাবে এখানে একটা কি হয়ে গেল, গ্যাপ তৈরি হয়ে গেল। কোশ্চেনে কি বলছে, শূন্য গর্ভ, তার মানে এখানে মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। তার মানে কি, মাঝখানে শূন্য গর্ভ মানে গর্ভটাকে শূন্য হতে হবে, মানে মাঝখানে এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটা রাখা যাবে না, ঠিক আছে। শূন্য মানে ব্ল্যাঙ্ক বিহীন, ক্লিয়ার। তাহলে ব্ল্যাঙ্ক বিহীন হতে হবে। তো ব্ল্যাঙ্ক বিহীন যদি হয় তার মানে কি, এখানেও আমাকে স্টুডেন্ট ঢুকাতে হবে আর সমপরিমাণ স্টুডেন্ট ঢুকাতে হবে। তার মানে এখানে গ্যাপটা মিটে গেল, কথাটা ক্লিয়ার। তো প্রথমে স্টুডেন্টরা এভাবে দাঁড়ায় আছে, ঠিক আছে, ফার্স্ট স্টুডেন্টরা এভাবে দাঁড়িয়ে আছে। এখন প্রথম সারিতে যতজন স্টুডেন্ট হবে লাস্টের সারিতেও ততগুলো স্টুডেন্ট হবে, মানে ফার্স্টে এখানে যদি 4টা স্টুডেন্ট থাকে শেষেও 4টাই স্টুডেন্ট থাকবে। প্রথমে কয়টা স্টুডেন্ট আছে কোশ্চেনে এটা বলা নেই, কিন্তু বলা আছে 6টা সারি হয়েছে। তার মানে এখানে তো আমি এবারে তুই যদি লাইন টেনিস তাহলে এখানে 4টা লাইন তৈরি হচ্ছে, এখানে 6টা লাইন তৈরি হবে টোটাল, ঠিক আছে। কিন্তু শুরুতে কতগুলো স্টুডেন্ট, মানে ফার্স্ট লাইনে কতগুলো স্টুডেন্ট পাশাপাশি দাঁড়ায় আছে এটা কোশ্চেনে বলা নেই। তো ওটা আমাদের ধরে নিতে লাগবে এক্স, হলো। তারপরে লাইনটা পড়ি। আচ্ছা, এর কি বলেছে, এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো তবে সম্মুখ সারিতে 24 জন কম থাকতো। আমি কি ভুল বললাম তাহলে? আমি তাহলে একটু ভুলই বলেছি, আমার একটু ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে বর্তমানে যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস এটা সেকেন্ড কন্ডিশনটার ছবি। ফার্স্ট কন্ডিশনটায় বলেছে শূন্য গর্ভ 6 গভীরতা, তাই না, শূন্য গর্ভ 6 গভীরতা। তার মানে স্টুডেন্টরা এরকম দাঁড়ালো 1 2 3 4 5 6 7, এখানে দাঁড়িয়েছে এভাবে স্টুডেন্ট গুলো আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, শূন্য গর্ভ 6 গভীরতা, মানে ফার্স্ট লাইন, লাস্ট লাইন, মাঝখানে 6 জন, ঠিক আছে। শূন্য গর্ভ মানে মাঝখানে ব্ল্যাঙ্ক আসে, আমি উল্টা বুঝছিলাম, মাঝখানে ব্ল্যাঙ্ক আছে। পুরো কোশ্চেনটা না পড়লে এটার মিনিংটা বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। এখন পুরো কোশ্চেনটা পড়েছি, মিনিংটা আমি বুঝলাম যে শূন্য গর্ভ মানে মাঝখানে গর্ভ তৈরি হয়েছে। শূন্য গর্ভ মানে মাঝখানে গর্ভবিহীন, ওটা না। শূন্য গর্ভ মানে মাঝখানে একটা গর্ভ তৈরি হয়েছে, ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হয়েছে। শূন্য মানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক একটা গর্ভ তৈরি হলো, শূন্য গর্ভ, ঠিক আছে। মানে গর্ভ মানে হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস। গর্ভ মানে হচ্ছে, গর্ভের ইংরেজি কথা অর্থ হচ্ছে স্পেস। স্পেসের বাংলা তোরা কি জানিস? স্পেসের বাংলা তোরা কি জানিস? ফাঁকা না, শূন্যস্থান, ঠিক আছে। আমরা মহাশূন্য যেটাকে বলে থাকি স্পেস, ঠিক আছে, মহাশূন্য। তো গর্ভ যেটা, এখানে শূন্য গর্ভ বলতে ওরকম একটা স্পেসের কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা মাঝখানে একটা স্পেস জায়গা তৈরি হলো, ক্লিয়ার। তো এখন প্রথম সারিতে কয়জন আছে এটা বলা নেই, কিন্তু বলা আছে মাঝখানে 6 জন আছে, 6 জনের গ্যাপিং আছে, বা এরকম এই টোটাল হাইটটাও 6 জন হতে পারে, ঠিক আছে। মানে এই যে মাঝখানে 6 জন বলেছি, এরকম ফার্স্ট আর লাস্ট নাও হতে পারে, টোটালটাই 6 জন এরকমও হতে পারে, ঠিক আছে। যাই হোক, কোশ্চেন তারপরে বললো যে না, যদি এরকম না হয়ে এরকম হতো যে মাঝখানে কোনো গ্যাপ নাই, এই স্টুডেন্ট গুলোকে মাঝখানে গ্যাপটা ফিল আপ করে দেওয়া হচ্ছে, তাহলে কি বলছে, তাহলে প্রথম সারিতে 24 জন স্টুডেন্ট কম থাকতো। প্রথম সারিতে যতজন স্টুডেন্ট বর্তমানে আছে তখন প্রথম সারিতে 24টা স্টুডেন্ট কম থেকে যেত। কেমন কি দেখ, কারণ তুই যখন এই স্টুডেন্ট গুলোকে দিয়ে মাঝখানে জায়গাটাকে ভরাট করবি, আশেপাশ থেকে সব স্টুডেন্ট গুলো মাঝখানে দাঁড়াতে থাকবে, তাই না। তার মানে এই রো গুলো কমতে থাকবে। তো কমলে পরে কি হবে, প্রথম সাইড থেকে স্টুডেন্টের সংখ্যা ধীরে 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 চেপে যাবে। 24 জন এভাবে বলেছে চেপে যাবে, কমে যাবে। কোশ্চেন বলেছে তারপরে যে না, তাহলে এরকম যদি হয় তাহলে প্রথম সারিতে কয়জন স্টুডেন্ট ছিল, তাই তো। কোশ্চেন বলেছে তাহলে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থীদের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত, ঠিক আছে।
তো মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য সবার প্রথমত আমরা কি করব, ধরে নিচ্ছি ফার্স্টে যখন শূন্য গর্ভ ছিল তখন প্রথম সারিতে আমি ধরছি x জন স্টুডেন্ট ছিল। কোশ্চেনে বলা আছে যে 6 সারি এভাবে তৈরি হয়েছে, তার মানে x ইন্টু 6 হয়ে যাবে 6x, যে ক্ষেত্রফলটা সেটা হয়ে যাচ্ছে 6x। ঠিক আছে, হলো। তারপরে কোশ্চেনে কি বললো যে যদি স্টুডেন্টের মানে যদি মাঝখানে এই গর্ভটা না থাকতো, ঠিক আছে, মাঝখানে যদি এই গ্যাপটা না থাকতো তাহলে পরে কি হতো, 24 জন স্টুডেন্ট প্রথম সারিতে কম থাকতো, মাঝখানে যদি এই গ্যাপটা না থাকতো। এখন কোশ্চেন হচ্ছে এই গ্যাপটাকে এখন আমাদের বুঝতে লাগবে, এই গ্যাপের জায়গাটাকে বুঝতে হবে। তাহলে আমি একটু জিনিসটা তৈরি করি, অনেকটা আয়তক্ষেত্র দিয়ে ব্যাপারটাকে বুঝতে পারবো। প্রথমে বর্গাকার একটা ফিগার ছিল, তারপরে বলেছে শূন্য গর্ভ, 6 এককের শূন্য গর্ভ একটা জায়গা আছে, তার মানে উপর দিক থেকে আমি 6 নামায় দিলাম, এখান থেকে আমি 6 না কমিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে 6 কমিয়ে দিলাম, এখান থেকেও 6 কমিয়ে দিলাম, সব দিক থেকে 6 কমায় দিলাম, মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই স্পেসটা আমাদের প্রথমত কি করতে হবে, সব স্টুডেন্ট গুলো এইখানেই দাঁড়ায় হয়ে আছে, আমাদের দেখতে হবে যে কতগুলো স্টুডেন্ট এখানে টোটাল আছে। ঠিক আছে, সেই স্টুডেন্টের সংখ্যা আমি কি করে পাবো, প্রথমত আমি ধরছি প্রথম সারিতে x জন স্টুডেন্ট আছে। কোশ্চেন হচ্ছে মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো সেটা তো বর্গাকার হবে, যদি চতুর্দিক বর্গক্ষেত্রের ন্যায় হয় দেখতে, মাঝখানে যে স্পেসটা হলো সেই স্পেসটাকে বাদ দিলেও একটা বর্গক্ষেত্র, মানে সেই স্পেসটাও একটা বর্গক্ষেত্র হবে, কারণ 6 করেই তো সব দিক থেকে বাদ দেওয়া হয়েছে। মা মা বুঝলাম, বুঝলে? তাহলে এরপরে কোশ্চেন হচ্ছে যে এই গ্যাপটার ক্ষেত্র, মানে এই গ্যাপটার ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, এই গ্যাপটার ক্ষেত্রফলটা এখন আমাদের বের করতে হবে। গ্যাপটার ক্ষেত্রফল কি করে পাবো, এইটা যদি x হয় টোটালটা, ঠিক আছে, এখানে যদি আমি ধরে নিচ্ছি একদম লেগে আছে, সব স্টুডেন্টগুলো পাশাপাশি একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তো এভাবে যদি x একক দৈর্ঘ্য তৈরি হয়, 6 যদি আমি এই দিক থেকে আর এই দিক থেকে কমিয়ে দিই, তাহলে এটার দৈর্ঘ্য কত হলো, টোটাল উপরেরটা যদি x হয়, 6 যদি এই দিক থেকে আর এই দিক থেকে যদি 6 6 করে কমাতে থাকি, তাহলে এই যে ভেতরের বর্গক্ষেত্রটা, ফাঁকা যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হলো, x মাইনাস, তার মানে x মাইনাস 12, ঠিক আছে, x মাইনাস 12 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন টোটালটার ক্ষেত্রফল কত হবে, এটা যেহেতু বর্গক্ষেত্র, এদিকেও x আছে, এদিকেও x আছে, এদিকেও x আছে, এদিকেও x আছে, ঠিক আছে, এখানে x মাইনাস 12, এটাও x মাইনাস 12, মানে বড় এখানে কতজন স্টুডেন্ট আছে কি করে পাবো, কয়টা স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে কি করে পাবো, স্টুডেন্ট গুলো সব এই জায়গায় দাঁড়ায় আছে, জায়গাটাকে খেয়াল কর, কোন জায়গাটাকে সেট করছি, এই জায়গায় যদি স্টুডেন্ট গুলো দাঁড়িয়ে থাকে, এইখানকার ক্ষেত্রফলটা আমি কি করে পাবো, ও ওই যে এই বাইরেরটা বক্সের ক্ষেত্রফল ভেতরেরটা ক্ষেত্রফল বের করে বাইরেরটা থেকে ভেতরটা, একদম ঠিক আছে, বাইরেটার ক্ষেত্রফল মাইনাস ভেতরেরটার ক্ষেত্রফল, ব্যাস শেষ। ঠিক আছে, তো বাইরেটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, লিখিস না, হ্যাঁ আমি লিখে দিচ্ছি পরে, আর ভেতরেটার ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস 12 প্লাস স্কোয়ার, হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 প্লাস স্কোয়ার। এটা হয়ে গেল টোটাল স্টুডেন্টের সংখ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল মোট স্টুডেন্টের সংখ্যা প্রথম কেসে। আর দ্বিতীয় কেসে কি বলেছে, যে মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে বর্গক্ষেত্রটা ছোট হয়ে গেল। যদি এরকম করি তাহলে প্রথমে যত ফার্স্ট লাইনে যতজন স্টুডেন্ট ছিল, ঠিক আছে, বর্তমানে যে ফার্স্ট লাইনটা আছে সেই লাইনটা 24 জন স্টুডেন্ট কম হবে, মানে এর দৈর্ঘ্য বলেছে x মাইনাস 24, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, x মাইনাস 24 তার স্কোয়ার। এখন দেখ এখানে যতজন স্টুডেন্ট আছে এটা হচ্ছে আলটিমেটলি, যেহেতু বর্গক্ষেত্র আকারে আমরা প্রকাশ করেছি, কিন্তু এগুলো হচ্ছে আলটিমেটলি স্টুডেন্টের সংখ্যা। তো প্রথম ক্ষেত্রে যতজন স্টুডেন্ট ছিল সেই এনসিসি তে আমি যদি স্টুডেন্ট গুলোকে একটু অদল বদল করে দিই বা অন্যভাবেও সাজাই, ঠিক আছে, স্টুডেন্টের সংখ্যা তো আনচেঞ্জ থাকবে, আগে যদি 24টা স্টুডেন্ট থাকে এখন তো 24টা স্টুডেন্ট থাকবে, তার মানে এখানে যতজন স্টুডেন্ট আছে এখানেও ততজন স্টুডেন্টই আছে। তো এই দুটো সমান সমান করে দিয়ে একটা সমীকরণ পেলাম, এখান থেকে এক্স এর মান পাবো, এক্স এর মান পাওয়ার পরে আমাদের চেয়েছে মোট স্টুডেন্টের সংখ্যা কত, তাহলে মোট স্টুডেন্টের সংখ্যা হয় আমরা এই সমীকরণ থেকে বের করব বা এই সমীকরণ থেকে বের করবো, দুটার মধ্যে যে কোনো, মানে হয় এই এক্সপ্রেশনটা থেকে বের করবো বা এই এক্সপ্রেশনটা থেকে বের করবো। কথাটা ক্লিয়ার? তো চল শুরু করি।
ধরছি, ধরি, কি বলছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা দেখি। বলেছে হচ্ছে ধরি বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অর্থাৎ প্রথম সারিতে শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু এক্স, এত একক। ঠিক আছে, এক্স একক হলো। এক্স একক বলতে এক্স টিও হতে পারে, এই ক্ষেত্রে এক্স টি হবে যেহেতু ছাত্র সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এটা কখন? এটা হচ্ছে প্রথম অবস্থায়, প্রথম অবস্থায়, প্রথম অবস্থায়, অবস্থা। ঠিক আছে, এটা প্রথম অবস্থা। অতএব অতএব এরূপ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার, তার মানে এক্স স্কয়ার, এত বর্গ একক। হলো। যেহেতু যেহেতু বর্গক্ষেত্রটি 6 গভীরতা বিশিষ্ট, শূন্য গর্ভ আকৃতির, তাই তাই ভেতরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে কত? এক্স মাইনাস 6 এত একক। আমরা ছবির সাহায্যে ব্যাপারটাকে বুঝিয়ে দেব, মানে আমরা কোনোভাবেই এই অঙ্কটার মধ্যে কোনো খামতি রাখবো না। ঠিক আছে, ছবির সাহায্যে ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিই। এখানে বর্গক্ষেত্রটা আছে, এখানে ভেতরে এভাবে আমি আরেকটা বর্গক্ষেত্র নিলাম, উপরে বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য এক্স একক, এটার হয়ে যাচ্ছে তাহলে কত? এক্স, এরূপ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 6 হবে, না না, এটা এক্স মাইনাস 12 হবে, সরি, এটা হচ্ছে এক্স মাইনাস 12। এখান থেকে এতটা, এই পাশটা হচ্ছে 6 এককে, আর এটা হচ্ছে 6 এককে। হলো। অতএব এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কত হবে? এক্স মাইনাস 12 তার স্কোয়ার এত বর্গ একক। অতএব ছাত্র সংখ্যা, এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ছাত্র সংখ্যা। তো ছাত্র সংখ্যা হচ্ছে মাঝখানের এই পোর্শনটা। ঠিক আছে, মানে এই বড় বর্গক্ষেত্রটার থেকে ভেতরের যে ছোট বর্গক্ষেত্রটা আছে, ওটা ছোট বর্গক্ষেত্রটা হচ্ছে শূন্যস্থান, এই জায়গাটা হচ্ছে শূন্যস্থান। ঠিক আছে, শূন্যস্থান এই জায়গাটা। তো এই শূন্যস্থানটাকে বাদ দিলে বাকি জায়গাটা ছাত্ররা আছে। তো ছাত্রদের মানে ছাত্র সংখ্যা আমরা কি করে পাবো? বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, তার মানে এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 তার স্কোয়ার। ঠিক আছে, এত ছাত্র সংখ্যা হচ্ছে এতগুলি। এখানে কোনো বর্গ একক লিখবো না, তার কারণ এটা হচ্ছে ছাত্র সংখ্যা, এটা কোনো ক্ষেত্রফল। এখানে আমরা ক্ষেত্রফলের আকারে হিসেব করলাম, বাট এটা কোনো ক্ষেত্রফল না, এটা হচ্ছে ছাত্র সংখ্যা হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, ভেরি গুড। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরেকটা ছবি তৈরি করব। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? বর্গক্ষেত্রটার সাইজ কমে যাবে। কেন? কারণ মাঝখানে কোনো শূন্যস্থান দ্বিতীয় ক্ষেত্রে থাকবে না। তাহলে পরে সেক্ষেত্রে ছবিটা কিছুটা এরকম হবে, একটা সিম্পল বর্গক্ষেত্র যার প্রথম বা যার একটা বাহুর দৈর্ঘ্য বা প্রথম সারিতে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স মাইনাস 24। এটা লিখে দিই। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রটি
বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু প্রথম সারির ছাত্র সংখ্যা এটা ইকুয়াল টু x মাইনাস 24 এত। অতএব ক্ষেত্রফলটা হচ্ছে মোট ছাত্র সংখ্যা, তার মানে x মাইনাস 24 তার স্কোয়ার এত বর্গ একক। যেহেতু ছাত্র সংখ্যা অপরিবর্তিত, মানে ছাত্র সংখ্যা আগেও যত ছিল এখনো ততই থাকবে, তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারছি। প্রশ্নানুযায়ী আমরা লিখব প্রশ্নানুযায়ী কি হবে, x মাইনাস 24 তার স্কোয়ার এটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস x মাইনাস 12 তার স্কোয়ার। এটাকে ভেঙে দিই, x স্কোয়ার মাইনাস 48x প্লাস 576, 24 স্কোয়ার 576 হয়, এটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 24x প্লাস 144, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 48x প্লাস 576 এটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 24x মাইনাস 144। x স্কোয়ার গুলো কেটে গেল, তার মানে x স্কোয়ার মাইনাস 48x 24x কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 24x হলো, 576 144 কে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 144 হলো, এটা ইকুয়াল টু 0। তার মানে x স্কোয়ার মাইনাস 72x প্লাস এখানে যোগ করলে হয়ে যাচ্ছে 0 2 আর 7 720, আর এটাকে মিডল টার্ম করতে হবে। 720 কত গুণ করলে 720 হয় এবং যোগ করলে পরে 72 হয়, কত গুণ করে 720 আসে এবং যোগ করলে 72 আসে, কাকে কাকে আমরা সহজ তো কত 60 আর 12 দেখ, গুণ করলে 720 আসে, যোগ করলে 72 আসে, তাহলে আমরা কি করব, implies that x square minus 60 plus 12 into x plus 720 এটা equal to 0। তার মানে x square minus 60x minus 12x plus 720 এটা equal to 0। তার মানে x কমন নিয়ে x minus 60 minus 12 কমন নিয়ে x minus 60 এটা equal to 0, অর্থাৎ x minus 60 into x minus 12 এটা equal to 0। অতএব x equals to 60 বা 12, ঠিক আছে, x equals to 60 বা 12 হলো। দেখ, x equal to 12 হলে, x equal to 12 হলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম সারির ছাত্র সংখ্যা, x equals to 12 হলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম সারির ছাত্র সংখ্যা, মানে সেকেন্ড কেসে যে প্রথম সারির ছাত্র সংখ্যা কত ছিল, x minus 24, তাহলে x minus 24 এটা ইকুয়াল টু 12 minus 24 দ্যাট ইজ minus 12, যা সম্ভব নয়। কি করে ছাত্র সংখ্যা মাইনাসে যায়, তাই না, ছাত্র সংখ্যা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তার মানে কেন এখানে মাইনাস 10টা স্টুডেন্ট বসে আছে, সেটা সম্ভব না, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা কি করছি, x equal to 12 টাকে রিজেক্ট করে দিচ্ছি, তাহলে অ্যাকসেপ্টেবল কোনটা, x equal to 60, অতএব x equal to 60 হবে। এখন x equal to 60 হলে আমাদের কাছে চাওয়া হচ্ছে মোট ছাত্র সংখ্যা, তাহলে মোট ছাত্র কত হবে, তো মোট আমরা কি করে পাবো, হয় আমরা x minus 24 হোল স্কয়ার বের করবো, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল গুলো হচ্ছে মোট ছাত্র সংখ্যা। তাহলে প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রফল আসছে, মানে মাঝখানে জায়গাটা যা ক্ষেত্রফল আসছে সেটা ছিল x স্কয়ার মাইনাস x minus 12 তার স্কয়ার। তুমি হয় এখানে x এর মানটা বসাও, অথবা তুমি x minus 24 হোল স্কয়ারের মধ্যে x এর মানটা বসাও, যে কোনো একটা। আমরা x minus 24 হোল স্কয়ারের মধ্যে বসিয়ে দিচ্ছি। অতএব মোট ছাত্র সংখ্যা প্রথম সারির ছাত্র সংখ্যা হচ্ছে এই যে x minus 12, তারপরে x minus 24 এগুলো, কিন্তু মোট ছাত্র সংখ্যা হচ্ছে ক্ষেত্রফলগুলো, যে ক্ষেত্রফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মোট ছাত্র সংখ্যা, ক্লিয়ার। মানে এই যে সারিটার মধ্যে টোটাল যত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছিস জিনিসটা।
তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে x মাইনাস 24 হোল স্কোয়ার। তাহলে 60 মাইনাস 24 হোল স্কোয়ার, 60 মাইনাস 24 করলে মনে হয় 36 হয়। 36 এর স্কোয়ার দেখ কত আসে, 36 হোল স্কোয়ার কত আসে, 1296। আচ্ছা লিখলাম, চেক করে দেখ একবার, 1296 চেক করে দেখ, 1296 না, 1296। আসছে? ওকে, বোঝা গেছে? মুছে দিই। হ্যালো, কভার হয়ে গেল না? তাহলে আমি নেক্সট সেটে চলে যাচ্ছি, আজকের সেটটা। চলো, আচ্ছা দেখ a বাই ওয়াই প্লাস জেড এর যে পার্টটা আছে, a বাই ওয়াই প্লাস জেড পেয়েছিস, বড় বড় করে লেখা আছে, পাওয়া গেছে না? a বাই ওয়াই প্লাস জেড, a বাই ওয়াই প্লাস জেড এর যে পার্টটা, ওটাকে তোরা পেজ 1 নাম দে, ওটাকে 1 নম্বর পেজ নাম দে, তার উল্টা পাশেরটা হচ্ছে সেকেন্ড পেজ, ঠিক আছে? পরেরটা হচ্ছে সেকেন্ড পেজ। আমরা পেজ 1 দিয়ে স্টার্ট করব। পেজ 1 এর অঙ্কগুলো দেখ। ফার্স্টে কি বলেছে, বার্ষিক 20% হারে, আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, লম্ববৃত্তাকার চোঙ আর অনুপাত সমানুপাত, ঠিক আছে? তো ফার্স্টে যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের থেকে এসছে। বার্ষিক 20% হারে কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ, ঠিক আছে, 64 টাকা হলে ওই একই পরিমাণ টাকার একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো একই পরিমাণ টাকার একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত হবে বলতে, একই সুদের হারে, সুদের হারটাও সেম, কোশ্চেন এটা উল্লেখ করতে ভুলে গেছে, সুদের হারটাও সেম ধরে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। তো ফার্স্টে কোশ্চেন এটা যে কত টাকার সরল সুদ 64 টাকা, এটা আমাদের আগে বের করতে হবে, আসলটাকে আগে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? প্রথমে বলা আছে সরল সুদের হিসাবে, তাহলে আমরা ধরে নিচ্ছি আসল হচ্ছে পি টাকা, এটা দিয়ে স্টার্ট করি। তো এটা হচ্ছে আজকের প্র্যাকটিস সেট 2 এর 1 নম্বর অঙ্ক বলতে পারিস। ধরি আসল ইকুয়াল টু পি টাকা, আসল ধরা হলো পি টাকা। ফার্স্টে আমরা এই পি এর মান বের করব, তার জন্য আমরা সূত্র খাটাবো, কিসের? কি, সরল সুদের। প্রথমে কি বলা যায়, সরল না চক্র? সরল। তাহলে সরল সুদের প্রথমে সূত্রটা খাটাবো। সরল সুদের সূত্র মানে হচ্ছে, অতএব লিখবো পি টাকার, আচ্ছা কত পার্সেন্ট সুদের হারে, 20% সুদের হারে, সুদের হারে কত বছরের জন্য, 2 বছরের সরল সুদ, সরল সুদ, এটা ইকুয়াল টু কোশ্চেন কত বলা আছে, 64 না, 64 টাকা। আমরা কি করব, এই যে সমীকরণ যেটা দেখতে পাচ্ছি, এই সমীকরণের বাঁ পাশে সূত্র অ্যাপ্লাই করে দেবো, কি, পিটিআর বাই 100, পি ইন্টু টি ইন্টু 20 বাই 100, এটা ইকুয়াল টু 64। এখান থেকে আমরা পি এর মান বের করবো। তাহলে দেখ এখানে 0 0 কেটে গেল, 2 আর এটাও কাটলো, 5 হলো, নাকি এটা রাখলে ভালো হতো, এটা 10ই রাখি, ঠিক আছে। 2 2 আর 64 কেটে দিই, 2 দিয়ে কাটলে 32, তারপর আবার কাটলে 16, তার মানে 160 টাকা, ঠিক আছে। পি এর মান হচ্ছে 160, এই যে 16 পাওয়া গেল আর নিচে ছিল 10, 10 আর 16 গুণ করলে 160 টাকা। তাহলে যে আসল মূলধনের পরিমাণ হচ্ছে 160 রুপিস, ঠিক আছে, 160 টাকা। এখন কোশ্চেনে বলছে সেম সুদের হার, মানে কত পার্সেন্ট, 20%, সেম বছর 2 বছর, কিন্তু সুদ কি হবে, চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত? তো আমরা কি করব, চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হেল্প নেব। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের ফর্মুলা, মাইনাস পি। তো কমপ্লিট ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস টু দি পাওয়ার এন মাইনাস পি, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। অতএব 60 টাকার
60 টাকার 2 বছরের, 7 না 160, 160 টাকার 2 বছরের 20% চক্রবৃদ্ধি সুদের হারে মোট সুদ হবে এটা ইকুয়ালস টু 160 মানে পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 20 বাই 100 টু দি পাওয়ার কত এন মানে 2 মাইনাস 160 এত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম টাকা। এটা ইকুয়ালস টু 160 ইন্টু 120 বাই 100 পুরোটা স্কোয়ার মাইনাস 160 এত টাকা। এটা ইকুয়াল টু এখানে এই দুটো কাটলো তাহলে 160 ইন্টু 144 ডিভাইডেড বাই 100 মাইনাস 160 টাকা। 160 কে তুই যদি কমন নিতে চাস কমন নিয়ে নে, আমি তো কমন নিচ্ছি। 144 বাই 100 হলো মাইনাস 1 হলো এত টাকা। আমরা এটাকে হিসেব করব 160 ইন্টু 144 মাইনাস 100 বাই 100 এত টাকা। 160 ইন্টু তাহলে এখানে হলো 44 ডিভাইডেড বাই 100, এখানে শূন্যগুলো এখন কাটি, 16 ইন্টু 44 এটাকে হিসেব করতে হবে। 16 ইন্টু 44 বাই 10 এত টাকা। দেখ তো 16 ইন্টু 44 বাই 10 কত হয়? 4 লং 64, তার মানে 640, তার সাথে আরো 64 যোগ 640 যোগ 64, 640 যোগ 64 কত হয়? 704, 704 বাই 10 মানে 70.4 এত টাকা। দেখ তো এটাই আসে কিনা। তোদের উপরে গুণ করে আরেকবার হিসেব করি। 4 64 যোগ আর হচ্ছে 64, 407, 704 টাকা আসে নাকি দেখতো গুণ করে। 704 704, 64 আর 64 করি 16 আর 44 গুণ করে 704 704 আসে নাকি দেখতো। হচ্ছে 694 694 আসছে তোর? ও না 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 704 আসছে, হ্যাঁ 704 টাকা। ঠিক আছে, তাহলে উপরে 704 বাই 10 মানে 70.4 টাকা। একটা জিনিস দেখ, 2 বছরে পার্থক্যটা দেখ কতটা বেশি হয়ে গেল। তুই 2 বছরে সরল সুদ কাটলে 64 টাকা পেতিস, সেই জায়গায় চক্রবৃদ্ধি সুদ কাটালে মানে আরো 6 টাকা 40 পয়সা বেশি হবে। এটা মাত্র 160 টাকায়। ঠিক আছে, এখন টাকার পরিমাণটা যদি 160 এর বদলে মানে 1,60,000 হতো, তাহলে 64,000 জায়গায় তুই আরো 70,400, তার মানে প্রায় আরো 6,400 টাকা এক্সট্রা পেতিস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছিস? তো চক্রবৃদ্ধি সুদ যার জন্য সরল সুদের থেকে বেশি ভালো রিটার্ন দেয়। মানে চক্রবৃদ্ধি সুদ খাটালে পরে বেশি টাকা পাওয়া যায়। আবার এটাও ঠিক, চক্রবৃদ্ধি সুদের জন্য বেশি টাকা দিতেও লাগে। ঠিক আছে, কেউ যদি তোমার কাছ থেকে ধার পায়, সে যদি চক্রবৃদ্ধি সুদ খাটায়, তারপরে কিন্তু সে তোমার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে নেবে। ঠিক আছে, এই জন্য চক্রবৃদ্ধি সুদ ভালো খারাপও দুইটাই। ঠিক আছে, নেওয়ার ক্ষেত্রে ভালো, দেওয়ার ক্ষেত্রে খারাপ। আচ্ছা চলো নেক্সট প্রবলেম স্টার্ট করি। দেখ কি বলেছে, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই যদি হয় প্রমাণ করতে বলছে এই জিনিসটা হবে। ঠিক আছে, a বাই বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম হবে। ঠিক আছে, আচ্ছা তো কোশ্চেনে বলা আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন হবে আজকে, সেই হিসাবে a বাই এক্স প্লাস ওয়াই না ওয়াই প্লাস জেড, a বাই ওয়াই প্লাস জেড, a বাই ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স, এটা ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই। কোশ্চেন নম্বর হচ্ছে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার
equal to b into c minus a by z square minus x square equal to c into a minus b by x square minus a square হবে। তো কি করে করি? সিম্পল তো, খুব সহজ, খুব কি দেখ, ফার্স্ট অফ অল এরকম ক্ষেত্রে কি করতে হয়, ইকুয়াল টু কে ধরি, মনে পড়ে এই অঙ্কগুলো, যে এটা সমান সমান এটা সমান সমান এটা, তার মানে এটা ইকুয়াল টু আমি কে ধরে নিচ্ছি। অতএব আমরা কি করব, a বাই ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু কে করব, এবং এখান থেকে a ইকুয়াল টু লিখবো কে ইন্টু ওয়াই প্লাস জেড। a ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড হলো একই রকম ভাবে, এবং আবার এবার লিখবো আবার b বাই জেড প্লাস এক্স, এটা তাহলে কত হবে, কে, মানে b ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, এবং c বাই এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কে হবে, মানে c ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই হলো। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন যে অনুপাতগুলো নিয়ে আলোচনা করতে বলছে সেগুলোকে আমরা একে একে হিসাব করব, ঠিক আছে। সর্বপ্রথমত বলেছে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এরকম করলে কেমন হয় যে আমরা a ইন্টু বি মাইনাস সি, বি ইন্টু সি মাইনাস এ আর সি ইন্টু এ মাইনাস বি এই তিনটার মান আগে আলাদা করে বের করে নিই, ঠিক আছে, দেখি কত আসে। এখন a ইন্টু বি মাইনাস সি এটা ইকুয়াল টু এর মানটা বসানো যায়, এর মান কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, এর মান কত এসছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড, বসিয়ে দিই কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে দিলাম থার্ড ব্র্যাকেট, কেন, কারণ এখন বি আর সি দুজনের মান বসাবো। বি এর মান কত এসছে, কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি এর মান এসছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, সব মানগুলো বসালাম। এটা ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু, এখানে ভেতর থেকে একটা কে কমন যায়, তাই না, এখানেও কে আছে এখানেও কে আছে, কেটাকে আমি কমন নিতে হবে, তাহলে ইনটু পরে কে লিখলাম, তারপরে আবার থার্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা কি করবো, জেড প্লাস এক্স লিখবো প্রথমে, মাইনাস এই এক্স প্লাস ওয়াই এর যে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তার মানে আমার কি হতে হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, এক্স এক্স কাটা, তাহলে এটা এখানে হয়ে গেল কে ওয়াই প্লাস জেড, কে আবার এখানে জেড মাইনাস ওয়াই, কে আর কে গুণ হচ্ছে জেড, কে স্কোয়ার হবে, এখানে ওয়াই প্লাস জেড কে আমি জেড প্লাস ওয়াই লিখলাম, আর জেড মাইনাস ওয়াই ভেতর থেকে আমি পাচ্ছি, জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই মানে কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। অতএব দেখ, অতএব এ ইন্টু বি মাইনাস সি এর মান কত আসলো, কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এত দূর আগে লিখে নে। হলো অনুষ্কা? আচ্ছা অনুষ্কা, আমাদের কোশ্চেনে কি এ ইন্টু বি মাইনাস সি আছে কোথাও? হুম, আছে কি? নেই, কোথাও নেই এ ইন্টু বি মাইনাস সি, তাহলে এ ইন্টু বি মাইনাস সি আছে, তাই তো, বাই কত আছে, আর এ ইন্টু বি মাইনাস সি সমান সমান আমাদের কত আসছে, আমরা কি করে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বানাতে পারি, মাইনাস কমন নিয়ে, তাহলে আমরা কি করছি, a ইন্টু বি মাইনাস সি এটা ইকুয়াল টু মাইনাস কমন নিলাম, মানে বাইরে মাইনাস কে স্কোয়ার লিখলাম, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার করলাম হলো। আমরা কি করব, উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, তাহলে a ইন্টু বি মাইনাস সি এটাকে ভাগ করা হলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে, একই রকম ভাবে মাইনাস কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাকেও ভাগ করলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে, তাতে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার গুলো ডান পক্ষ থেকে কেটে গেল, আর বাম পক্ষে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর মান আসলো কত, মাইনাস কে স্কোয়ার, এটাকে তোমরা 4 নম্বর সমীকরণ নাম দেবে।
হলো? আচ্ছা, পরের এক্সপ্রেশনটা কি ছিল? বি ইনটু সি মাইনাস, না? আমরা এর মান বের করব। এখন একই ভাবে আমরা b ইনটু c মাইনাস এর মান বের করব। অর্থাৎ b এর জায়গায় বসবে b এর ভ্যালু k ইনটু z প্লাস x, তারপরে দেব থার্ড ব্র্যাকেট একই রকম হবে। c এর মানটা k ইনটু a প্লাস b মাইনাস, সরি, c ইনটু x প্লাস y মাইনাস k ইনটু c c মাইনাস k এর k ইনটু y প্লাস z হয়ে গেল। তাহলে এটা ইকুয়ালস টু k ইনটু z প্লাস x। এখান থেকে আবার k এর কমন যাচ্ছে, কমন গেলে ব্র্যাকেটের মধ্যে থেকে x প্লাস y মাইনাস y মাইনাস z, y কাটা, তাহলে k আর k গুণ করছি k স্কয়ার ইনটু z প্লাস x, আর এখানে হচ্ছে x মাইনাস z। কি করব? k স্কয়ার ইনটু z প্লাস x কে লিখব x প্লাস z ইনটু x মাইনাস z, তাহলে k স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস z স্কয়ার। আমরা দেখি মুছে দিই, b ইনটু c মাইনাস a ইনটু হবে b ইনটু c মাইনাস a ইকুয়াল টু k স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস z স্কয়ার। অঙ্কে বা আমাদের প্রবলেমটা, সেই প্রবলেমটার মধ্যে b ইনটু c মাইনাস a আছে। বলো এক মিনিট, হ্যাঁ। ওকে, b ইনটু কি হলো c মাইনাস a, না? ইকুয়ালস টু k স্কয়ার ইনটু x মাইনাস z স্কয়ার। আচ্ছা, b ইনটু c মাইনাস a আছে, কিন্তু বাই কত আছে? তার মানে এখান থেকে আমাকে কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। এটা ইকুয়াল টু মাইনাস k স্কয়ার করলাম, z স্কয়ার মাইনাস x স্কয়ার লিখলাম। এরপরে b ইনটু c মাইনাস a, এটাকে ভাগ করে দিলাম z স্কয়ার মাইনাস x স্কয়ার দিয়ে। ডান দিকেও ভাগ হবে, k স্কয়ার ইনটু z স্কয়ার মাইনাস x স্কয়ার, সেম সেম জিনিস, স্টেপগুলো একদম সেম। মানে b ইনটু c মাইনাস a বাই z স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা বললাম মাইনাস k স্কয়ার। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ নাম দিলাম। একই রকম ভাবে আরেকটা আছে, আবার ওটাকে কট c ইনটু a মাইনাস b। মানগুলো অবশ্যই, মানগুলো বেশি যাবে। c ইনটু a মাইনাস b, মানগুলো বসা আগের অঙ্কগুলোর মতনই। c এর মান আগে কত ছিল? সেম মানই বসবে। a আর b এরও একই মান বসবে। c এর মান কত ছিল এর আগে? c কত ছিল অঙ্কটার মধ্যে? c ইকুয়াল টু কত বের করা হয়েছিল শুরুতে? কোনটা? c c ইকুয়াল টু কত বের করা হয়েছিল শুরুতে? c ইকুয়াল টু
দেখে বল কোথায় সি আছে কোচ, বুঝে বল, আগের অঙ্কে কেন যাচ্ছে এই অঙ্কটায়। বল নেহা, সি এর জায়গায় কত বসাবো? মানে এখানে বল। c into a minus b equals to মানে k আগে যে মানটা বেরিয়েছিল সেটা হচ্ছে k into x minus x plus কে ইন্টু এক্স প্লাস ওয়াই, গুড। তারপরে বল কি লিখবো? k into কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু প্লাস এক্স, এটা ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপরে কি করব? স্টেপগুলো বল, এরপরে কি করতে হবে? নেক্সট কি করব বল সবাই। হ্যাঁ অবশ্যই, এরপরে কি করতে হবে এখান থেকে? নেক্সট স্টেপটা কি? কে এটাকে এ কমন, তাহলে ওয়াই প্লাস জেড, তারপরে কত লিখবো? মাইনাস মাইনাস জেড প্লাস এক্স, মাইনাস জেড মাইনাস এক্স। কি হবে? জেড জেড কাটা, কে আর কে গুণ কে স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, তার মানে কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই কে লিখবো ওয়াই প্লাস এক্স, এটাকে লিখবো ওয়াই মাইনাস এক্স, তাহলে কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব সি ইন্টু এ মাইনাস বি এটা ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। তার মানে সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি নিচে কত আছে কোশ্চেনটার মধ্যে? x square minus y square তার মানে এখানেও আমাকে মাইনাস কমন নিতে হবে আর এটাকে করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখ অঙ্কটাও তো কঠিন না, কিন্তু হ্যাঁ সময় নেবে। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালাতে হবে। পরীক্ষা যখন নামাতে হবে তখন আমি এরকম বুঝিয়ে বুঝিয়ে তো করাচ্ছি, কিন্তু পরীক্ষা যখন আমি এই প্রবলেমটা করবো খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি ওটা হাত চালাবে, কারণ একই রকম খুব তাড়াতাড়ি তোমরা হিসেব করতে পারবে যে কার পরে কি আসবে। এই হিসেবটা কিন্তু খুব সহজে করা যাচ্ছে। তাহলে অতএব দিয়ে সি ইন্টু এ মাইনাস বি ইজ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার। গুড। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা নাম দিই কত নম্বর? 6 নম্বর সমীকরণ, 6 নম্বর। তাহলে আমরা কি করব, অতএব 4, 5 ও 6 তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখ 4, 5, 6 তিনটা সমীকরণেরই ডান পক্ষে কত আছে? minus k square মাইনাস কে স্কোয়ার। 4, 5 এবং 6 তিনটা সমীকরণেরই ডান পক্ষে মাইনাস কে, মানে বাম পক্ষগুলো সমান। বাম পক্ষের যে ভ্যালুগুলো ছিল, কি কি ভ্যালু ছিল? ফার্স্টে কি ছিল? a ইন্টু minus বি মাইনাস সি বাই, y square minus এটা সমান সমান আমরা লিখবো বি ইন্টু সি মাইনাস এ বাই, g square minus গুড, এটা ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো দেখ কি বলেছে। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ, 50,000 টাকা দামের একটি মোটর বাইকের মূল্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর যথাক্রমে 4%, 5% এবং 6% হারের চক্রবৃদ্ধি হলে, মানে চক্রবৃদ্ধি সুদে যদি বাড়ে, হারে যদি বাড়ে, তৃতীয় বছরের শেষে বাইকটির দাম কত হবে? তো প্রথম বছর 4% ছিল, দ্বিতীয় বছর এটা 5% হয়েছে, 5% বেড়েছে, তৃতীয় বছর 6% বেড়েছে। তাহলে তৃতীয় বছরের শেষে মোটর বাইকটার দাম কত হবে? দেখ দেখ প্রথম বছরে ছিল আসল হচ্ছে 50,000 টাকা, প্রথম বছরে সুদ কতটা কেটেছে? 4%। এটা মাথায় রাখবি, এক বছরে, এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদের পরিমাণ কিন্তু সমান হয়। ঠিক আছে, এক বছরের জন্য সরল সুদের বার্ষিক কোনো একটা সরল সুদের হারে সরল সুদের পরিমাণ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয়।
পার্থক্য কোন থেকে হওয়া শুরু করে, যখন সুদের হারটা সেম থাকবে কিন্তু 2 বছর 3 বছর 4 বছর এরকম করে মাপা হবে, তখন আমরা দেখবো যে না চক্রবৃদ্ধি সুদ বাড়ছে আর সরল সুদ কমছে, ঠিক আছে, তখন হবে। কিন্তু প্রথম বছর বা 1 বছরের ক্ষেত্রে কি হয়, সেটা কিন্তু সেম থাকে। এখন তুই আমাকে বল যে 4% সুদের হারটা খেটেছে কয় বছর? 5% সুদের হারও খেটেছে 1 বছর, 6% সুদের হারও খেটেছে 1 বছর। বলা যে চক্রবৃদ্ধি, কিন্তু চক্রবৃদ্ধি কোনো কাজেই লাগবে না। কেন কাজে লাগবে না? তার কারণ এই 1 বছরের ক্ষেত্রে কিন্তু গোটা ব্যাপারটা সরল সুদের হারেই বেরোবে, সরল সুদের রেসপেক্টেই আসবে। তাহলে আমরা কি করব, প্রথমে 50,000 টাকা নিব, তারপরে সময় নিব হচ্ছে 1 বছর, সুদের হার নিব 4% এবং সরল সুদ হিসাব করব কত আসে। সরল সুদ যত আসবে সেটাকে আমরা আসলের সাথে যোগ করে দেবো, হয়ে যাবে সুদাসল। সেই সুদাসলটাই হবে পরের বছর, মানে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের আসল। প্রথম বছরের যেটা সুদাসল সেটাই হয়ে যাবে দ্বিতীয় বছরের আসল, এবং দ্বিতীয় বছরের ক্ষেত্রে সময় পরিমাণ 1 বছর, সুদের হার 5%, এবং তার থেকে আমরা সুদটাকে বের করবো, সরল সুদটাকে। সেখান থেকে যে সুদটা আসবে সেই সুদের সাথে আসলকে যোগ করব, হয়ে গেল সুদাসল। তৃতীয় বছরের শুরুতে দ্বিতীয় বছরের সুদাসলটাই হবে তৃতীয় বছরের আসল। তো এই সিস্টেমে আমরা কাজটা করব, বড় হবে একটু, কিন্তু অঙ্কটা করতে হবে এই সেম সিস্টেমে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? চলো স্টার্ট করি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেবো এটা আমাদের। প্রথম বছরে আসল হচ্ছে 50,000 টাকা, সময় 1 বছর, প্রথম বছর যেহেতু সময়টা হচ্ছে 1 বছর, সুদের হার হচ্ছে কত রে, কত দিনে বলছে 4%, 4%, আচ্ছা 4% ব্র্যাকেটে চক্রবৃদ্ধি। আমরা জানি, এবার লিখবো, আমরা জানি 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এটা ইকুয়াল টু সরল সুদ। অতএব এক্ষেত্রে সরল সুদ সেটা হবে হচ্ছে, আচ্ছা এভাবে করব নাকি চক্রবৃদ্ধি সুদ দিয়ে করব বলতো? চক্রবৃদ্ধি দিয়ে করব, কোনটা? হ্যাঁ, চক্রবৃদ্ধি দিয়ে করব, সরল সুদটাকে অ্যাভয়েড করবো তাহলে। চলো তাই করি। তাহলে আমাদের এই দুইটা লাইন লেখার কোনো মানে হয় না। তাহলে আমরা কি করছি, অতএব চক্রবৃদ্ধি আমাদের সুদাসল যেহেতু লাগবে তাই সুদাসল ডাইরেক্ট ক্যালকুলেট করলাম। চক্রবৃদ্ধি সুদাসল এটা ইকুয়ালস টু, সূত্র অ্যাপ্লাই করে দেবো কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে টু দি পাওয়ার n। তাহলে পি হচ্ছে 50,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 4 বাই 100, টু দি পাওয়ার n হচ্ছে 1। n 1 কেন? কারণ 1 বছরের রেসপেক্টে হিসাবটা হচ্ছে। তাহলে এটা ইকুয়ালস টু 50,000 ইন্টু, এখানে হয়ে যাবে 104 বাই 100 তার স্কোয়ার, তার মানে হ্যাঁ স্কোয়ার কেন, 1 পাওয়ারে 1, 50,000 ইন্টু 104 বাই 100, 0 0 0 0 কাটা, তাহলে এখানে হয়ে যাবে 0 0 লাস্টে, এখানে 4 5 20 0 2, 5 0 0 2, 5 1 5, 5200 এত টাকা। 52,000 এত টাকা, ঠিক আছে। দ্বিতীয় বছরের শুরুতে এই সুদাসলটাই হবে আসল। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বছরে আসল হচ্ছে 52,000 টাকা, সময় হলো 1 বছর, সুদের হার হবে কত, 5%। অতএব চক্রবৃদ্ধি সুদাসল অ্যাপ্লাই করে দিই, 52,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 1, তার মানে 52,000 ইন্টু 105 বাই 100, এত টাকা।
শূন্য শূন্য কাটা, এখানেও শূন্য শূন্য কাটা, লাস্টে হলো 0। এখন 105 দিয়ে 52 কে গুণ, 105 দিয়ে 52 কে গুণ, 105 দিয়ে 5 কে গুণ করলে হয় হচ্ছে 5 5 25 5 শূন্য 2 5 5 2 5। আর যদি আমি 2 দিয়ে গুণ করি 5 শূন্য হচ্ছে 1, যোগ হয়ে যাবে এটা, যোগ হচ্ছে তোর 2 2 5 3 7 735 এসছে কি 735 এত টাকা 735। ভুল হয়েছে আমার, সরি সরি ভুল হয়েছে ভুল হয়েছে। দেখ তো কত আসে এইটা গুণ করে, 5 54600 এত টাকা। ঠিক আছে, 54600 টাকা। নো শর্টকাট, 54600 টাকা হলো। চক্রবৃদ্ধি সুদাসুল পেয়ে গেলাম। এই সুদাসুলটাই তৃতীয় বছরের ক্ষেত্রে আসল হবে। অতএব তৃতীয় বছরে আসল 54600 এত টাকা। সুদের হার 6% না, সুদের হার 6%। সময় সময় হলো 1 বছর। অতএব সুদাসুলের পরিমাণ হচ্ছে 54600 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 6/100 এত টাকা। তাহলে 54600 ইন্টু 106/100 টাকা। শূন্যগুলো কেটে গেল, তাহলে 546 ইন্টু 106, 546 ইন্টু 106। মানে 56876 এত টাকা। একবার চেক করে দেখ কোথায় রে, ও আচ্ছা 32 হবে না, এটা 578 হবে না, 57876 57876 এত টাকা। ঠিক আছে, আমাদের কি চেয়েছে, আমাদের কাছে কি চাওয়া হয়েছে, তৃতীয় বছরের শেষে বাইকটির দাম কত হবে এটা জিজ্ঞেস। তো তৃতীয় বছরের শেষে বাইকটির দাম হচ্ছে এটা, যে টাকাটা পেলাম। অতএব লিখবো, অতএব তৃতীয় বছরের শেষে বাইকটির দাম কত, 57876 টাকা। এইগুলো আমাদের অ্যান্সার। আজকে সব অঙ্কগুলো বোঝা গেল।